নমস্কার, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি পরিবারে স্বাগত। ঠিক আছে, আজকের দেখো যে ক্লাস, সেখানে আমরা ভারতের সংবিধান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। যে প্রশ্নগুলো বিগত দিনে এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল বা ডাব্লিউবিপি, কেপি এই ধরনের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো প্রথমেই দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের সংবিধানের উৎস কী, আমাদের সংবিধানের উৎসর শক্তিটা কি। ঠিক আছে, মানে সোর্স অফ পাওয়ার কি, আমাদের সংবিধানের সোর্স অফ পাওয়ার। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের প্রিএমএল থেকে প্রায় আসে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাংবিধানিক পরিষদ মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, নাকি সংসদ, নাকি লোকসভা, নাকি আমরা ভারতের নাগরিক। এটা মানুষ নয়, নাগরিকটা ভালো শুনতে লাগে। ঠিক আছে, নাগরিক। তো মনে রাখবে আমাদের সোর্স অফ পাওয়ার আমাদের সংবিধানের সেটা হচ্ছে কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের নাগরিক। এটা হচ্ছে কি আমাদের সংবিধানের মূল শক্তি। এরপর দেখো সংবিধান থেকে যে কয়েকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে হচ্ছে একটা আমাদের যে সংবিধান তার যে ভাষাটা সেটা আমরা কোথা থেকে নিয়েছি, সেই ভাষাটা আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছি। ঠিক আছে, ভাষার যে স্টাইল সেটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। এবং আমাদের যে সংবিধান, সেই সংবিধানটার স্ট্রাকচারটা কীরকম, আগের দিন তোমাদেরকে একটা ক্লাসে করিয়েছিলাম, সেটা হচ্ছে SSSDR। ঠিক আছে, এস মানে কি, এস মানে প্রথম এসটার অর্থ হচ্ছে সোভারিন। ঠিক আছে, সোভারিন তার মানে কি আমাদের দেশের ভিতরের এবং বাইরের যে কোনো আমাদের যে নীতি সেটা আমরা স্বাধীনভাবে নিতে পারি, সোভারিন। আরেকটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার। ঠিক আছে, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। দেখো ডেমোক্রেটিক এবং রিপাবলিকের যে পার্থক্যটা সেটা তোমাদেরকে বলে দিই। ডেমোক্রেটিক মানে কি আমাদের যে প্রতিনিধি আছে তাদেরকে কি করি আমরা ভোটের মাধ্যমে গণনা করি। ঠিক আছে, ভোটের মাধ্যমে নির্বাচিত করি। আর রিপাবলিক মানে হচ্ছে কি আমাদের দেশের যিনি প্রধান, আমাদের দেশের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী নয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। তো আমাদের দেশের যিনি প্রধান রাষ্ট্রপতি তাকে আমরা কি করি ভোটের মাধ্যমেই কিন্তু নির্বাচিত করি, তার জন্য আমরা হচ্ছে একটা রিপাবলিক কান্ট্রি। ঠিক আছে, এরপর দেখো এটা হলো তো বেসিক স্ট্রাকচার আমাদের যে ভারতবর্ষের। এরপর আমাদের সংবিধানের যে প্রস্তাবনা সেখানে কয়েক প্রকারের জাস্টিস, ঠিক আছে, তার কথাও বলা হয়েছে। জাস্টিস কয় প্রকার, 3 প্রকার জাস্টিসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি প্রথমত হচ্ছে ইকোনমিক্যাল জাস্টিস, তারপর হচ্ছে পলিটিক্যাল রাজনৈতিক, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল, পলিটিক্যাল, আর একটা হচ্ছে সোশ্যাল। এই যে 3 ধরনের জাস্টিস, 3 ধরনের যে স্বাধীনতা, যে ন্যায়, এই 3 ধরনের ন্যায়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, এরপর কিছু সমানতার কথাও বলা হয়েছে, মানে আমরা ইকুয়ালিটির কথাও কিন্তু আমাদের প্রস্তাবনাতে বলা হয়েছে। 2 ধরনের যে ইকুয়ালিটি তার কথা আলোচনা করা হয়, একটা হচ্ছে স্ট্যাটাস, আর একটা হচ্ছে অপরচুনিটি। ঠিক আছে, অপরচুনিটি, এই 2 ধরনের যে ইকুয়ালিটি সেটাও কিন্তু আমাদের সংবিধানে আলোচনা করা হয়েছে। এরপর ধরো আমাদের যে লিবার্টি, ঠিক আছে, যে স্বাধীনতা, এখানে আমাদের 5 প্রকারের লিবার্টি দেওয়া হয়েছে প্রস্তাবনা অনুযায়ী। ঠিক আছে, পাঁচ প্রকার। একটা হচ্ছে কি লিবার্টি অফ থট, আমাদের ভাবনা চিন্তা করার যে অধিকার সেটা দেওয়া হয়েছে। লিবার্টি অফ এক্সপ্রেশন, আমাদের যে কোনো ভাব সেটাকে কি এক্সপ্রেস করার অধিকার। তারপর হচ্ছে কি লিবার্টি অফ থট এক্সপ্রেশন, ব্রিফ। ঠিক আছে, ব্রিফ, ফেথ বিশ্বাস করা, এবং ওরশিপ এবং পুজো করা, মানে আমরা যে যাকে বিশ্বাস করি তাকেই পূজা করতে পারি, এটা হচ্ছে আমাদের একটা অধিকার। তাহলে 5 প্রকারের লিবার্টির কথা বলা হয়েছে। একটা হচ্ছে থট, এক্সপ্রেশন, ব্রিফ, ফেথ এবং ওরশিপ। ঠিক আছে, তো আমাদের প্রস্তাবনা সম্বন্ধে এই কয়েকটা বিষয় জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, আমাদের সংবিধানের নিচের কোন অংশটি ম্যাগনা কার্টা নামে পরিচিত। ম্যাগনা কার্টা ভাগ 1 নাকি ভাগ 2 নাকি ভাগ 3 নাকি ভাগ 5। তো প্রথমত দেখো আমাদের যে সংবিধান তার ভাগ 3কে বলা হয় কি ম্যাগনা কার্টা বলা হয়। ভারতের সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয় ভাগ 3কে। ভাগ 3-এ কী আছে, আমাদের যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট তার আলোচনা করা হয় সংবিধানের ভাগ 3-এ। ভাগ 3-এর আর্টিকেল নাম্বার 32 থেকে 35-এর মধ্যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট বা
মৌলিক অধিকার আছে সেই বিষয়ে আলোচনা করা হয়। এই যে ফান্ডামেন্টাল রাইট, এটা আমরা কোথাকার সংবিধান থেকে নিয়েছি? আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। ঠিক আছে, আমেরিকার সংবিধান থেকে আমরা এই ভাগ 3টা নিয়েছি। এরপর দেখো এই ভাগ 3টা তোমাদের সাথে আলোচনা করার মেন যে রিজন, সেটা হচ্ছে কি রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে বা একটা রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে যে এসসি এবং এসটি এই যে দু ধরনের জাতি আছে তাদের মধ্যেও ক্রিমি লেয়ার যে সিস্টেমটা, যেটা ওবিসিদের মধ্যে ছিল, সেই ক্রিমি লেয়ার তৈরি করা। ক্রিমি লেয়ার বলতে কি, দেখো এসসিদের এবং এসটিদের জন্য তো কিছু রিজার্ভেশন আছে, এরপর কিছু কিছু এসসি বা এসটি আছে যারা যারা এখন সমাজে অনেকটা এগিয়ে এসছে, আবার কিছু কিছু এসসি এসটি আছে যারা এখনও পিছিয়ে রয়েছে, ইকোনমিক্যালি হোক বা সোশ্যালি হোক। তো সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে প্রত্যেকটা রাজ্যের এটা দায়িত্ব যে কোন জাতিগুলো, মানে কোন এসসি এবং কোন এসটি সেটা সমাজে পিছিয়ে আছে, সেটা ইকোনমিক্যাল হোক, সোশ্যালি হোক, পলিটিক্যালি হোক, যারা পিছিয়ে আছে তাদেরকে অবশ্যই রিজার্ভেশন দিতে হবে। কিন্তু যারা অনেকটা এগিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু রিজার্ভেশনটা ততটা আর প্রয়োজন নেই। তার জন্য এসসি এসটিদের মধ্যেও যে সাব ডিভিশন করার যে প্রসেস, সেটা কিন্তু চালু করতে বলেছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো তার কারণেই এটা খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল রাইট। কারণ কি, ফান্ডামেন্টাল রাইটে আমাদেরকে বলা হয়েছে যে কোনো রকম জাতি, ধর্ম, সেক্স বা জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম ভেদভাব করা যাবে না। ঠিক আছে, দেখো আমাদের যে মৌলিক অধিকার, সেখানে 3টা আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, আর্টিকেল 14, আর্টিকেল 15 আর আর্টিকেল 16। ঠিক আছে, আর্টিকেল 14তে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল। তার মানে কি, আমরা আইনের চোখে সবাই সমান। তার মানে কি, আমরা যদি আইনের চোখে সবাই সমান হই তাহলে রিজার্ভেশন থাকা উচিত নয়। ঠিক আছে, তাছাড়া কি আর্টিকেল নাম্বার 15তে কি বলা হয়েছে, নো ডিসক্রিমিনেশন। ঠিক আছে, মানে কোনো রকম ভেদভাব হবে না। কিসের ভিত্তিতে? রিলিজিয়ান, ধর্ম, কাস্ট, জাতি, সেক্স, লিঙ্গ এবং প্লেস অফ বার্থ মানে জন্মস্থান, এই কয়েকটা বিষয়ের উপর কোনো রকম ভেদভাব করা চলবে না। আর আর্টিকেল 16তে কি বলা হয়েছে? আর্টিকেল 16তে বলা হয়েছে ইকুয়ালিটি ইন গভর্নমেন্ট জব। ঠিক আছে, ইন গভর্নমেন্ট জব মানে কি সরকারি যে চাকরি, সেক্ষেত্রে কিন্তু সকলকে সমান অধিকার দিতে হবে। এরপর দেখো এই আর্টিকেল 16 একে আরও কি বলা হয়েছে, যে আর্টিকেল 16 1 সেখানে বলা হয়েছে যে যারা পিছিয়ে আছে, নিম্নবর্গের যারা পিছিয়ে আছে এখনও, তাদের ক্ষেত্রে কিছু রিজার্ভেশন তৈরি করা হবে। মানে কি এসসি এসটিদের যে রিজার্ভেশনের কথা, সেটা আর্টিকেল 16 1-এ বলা হয়েছে। যদিও আর্টিকেল 15 এবং 14তে বলা হয়েছে যে কোনো রকম ডিসক্রিমিনেশন করা চলবে না, কিন্তু তবুও আমাদের সংবিধানের আর্টিকেল 16 1-এ কী করা হয়েছে, একটা পজিটিভ ডিসক্রিমিনেশন করা হয়েছে। কারণটা কি, দেখো যারা পিছিয়ে পড়েছে, এই যে এসসি এসটি, এরা একটা সময় কি অনেক অত্যাচার সহ্য করেছে, তো তাদের কি সমাজে তো এগিয়ে নিয়ে আসতে হবে, তার জন্য একটা পজিটিভ ডিসক্রিমিনেশন করা হয়েছিল মূল সংবিধানে। ঠিক আছে, তো এখন বর্তমানে কি করা হয়েছে, এটাই যে এসসি এসটিদের মধ্যে যারা এগিয়ে গেছে তাদেরকে রিজার্ভেশনটা না দিয়ে যারা পিছিয়ে আছে, যারা রিজার্ভেশন পাওয়াটা যাদের পক্ষে খুব জরুরি, তারা যাতে রিজার্ভেশনটা পায়। ঠিক আছে, এরপর দেখো আরও দুটো আর্টিকেল আছে, একটা হচ্ছে আর্টিকেল 16(6) আর 15(6). আর্টিকেল 16(6) আর আর্টিকেল 15(6) এখানে কি বলা হয়েছে, এটা 103 নাম্বার যে সংবিধান সংশোধন 2019-এর, তার মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে। এবং ইডাব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশনদের জন্য কি করেছিল, 10% রিজার্ভেশন। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল। ঠিক আছে, এরপর দেখো ভাগ 3টা হচ্ছে অ্যান্সার। এরপর ভাগ 1, 2 এবং 5, ভাগ 1, 2 এবং ভাগ 5। ঠিক আছে, ভাগ 1 কী নিয়ে আলোচনা করা হয়, আমাদের যে ইউনিয়ন। ঠিক আছে, আর্টিকেল 1-এ কী বলা হয়েছে, ভাগ 1-এর আর্টিকেল 1-এ বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে, ভাগ 1-এর আর্টিকেল 1-এ এটা বলা হয়েছে এবং এটির চর্চা আছে আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত। ভাগ 2 সিটিজেনশিপ, নাগরিকত্ব নিয়ে ডিল করে। ঠিক আছে, আর্টিকেল 5 থেকে 11 এবং ভাগ 5 হচ্ছে কি, এখানে হচ্ছে ইউনিয়নের কথা বলা হয়েছে। ভাগ 5-এর আর্টিকেল নাম্বার 52 থেকে 151। ঠিক আছে, এরপর দেখো নিচের কোন আইনটি ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন,
ইংরেজিতে এটা বেশি প্রচলিত, মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন নামে পরিচিত। কোন আইনটি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, নাকি চার্টার্ড অ্যাক্ট অফ 1813, নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858? প্রথমত তোমাদের এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার যে একটা গভর্নমেন্ট অ্যাক্ট আছে আর চার্টার্ড অ্যাক্ট আছে। দেখো 1857 যে মহাবিদ্রোহ, ঠিক আছে, এই মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার দ্বারা কিছু আইন আনা হয় এবং এর আগেও কিছু আইন আনা হয়। তো ব্রিটিশ সরকার দ্বারা 1857 আগে যে আইনগুলো আনা হয়েছিল তাদেরকে বলা হয় চার্টার্ড অ্যাক্ট, ঠিক আছে, তাদের কি বলে? চার্টার্ড অ্যাক্ট। কিন্তু যখন 1857 যে মহাবিদ্রোহ সেটা হয়, তারপরে যে আইনগুলো আসে তাকে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পেরেছো? এরপর দেখো ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন কাকে বলা হয়। তো দেখো মিনি কনস্টিটিউশন হচ্ছে 1935 যে আইনটা এসছিল, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। কারণ কি, আমাদের যে বর্তমানে যে সংবিধানটা আছে সেই সংবিধানের বেশিরভাগ মানে আর্টিকেলই কোথার থেকে নেওয়া হয়েছে? এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে, ঠিক আছে। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে, এখানেই কিন্তু আমাদের যে শক্তি, আমাদের দেশের যে শক্তি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, সেটা কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 করা হয়েছিল। এখানে তিনটা ভাগে আমাদের যে পাওয়ার, সেই পাওয়ারকে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে প্রভিন্স, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কনকারেন্ট। কনকারেন্ট তাহলে হচ্ছে সেন্টার, প্রভিন্স এবং কনকারেন্ট। 1935 সময় সেন্টারের কাছে টোটাল 59টা বিষয়ের উপর আইন তৈরি করার অধিকার ছিল, ঠিক আছে। আর একটা হচ্ছে কনকারেন্ট, যেখানে 36টা বিষয় ছিল। কনকারেন্ট বলতে কি, সেখানে রাজ্য বা প্রভিন্স এবং সেন্টার দুজনেই আইন তৈরি করতে পারে, ঠিক আছে। আর প্রভিন্সের কাছে তখন ছিল তোমার 54টা, ঠিক আছে, 54টা বিষয় ছিল। এরপর দেখো বর্তমানে এই যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, এটাই আমাদের শিডিউল, ঠিক আছে, আমাদের সংবিধানের যে শিডিউল 7 সেখানে আলোচনা করা হয়েছে কি ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারটাকে। এটাকে তিনটা ভাগে ভাগ করা হয় এখন বর্তমানে, স্টেট, সেন্টার, আর একটা হচ্ছে কনকারেন্ট, ঠিক আছে। যখন আমাদের সংবিধান তৈরি হয়, ঠিক আছে, দেখো এখানে দেখো একটা হচ্ছে কি, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে কনকারেন্ট। কনকারেন্ট মানে কি, দুজনেই আইন তৈরি করবে এমন বিষয়, ঠিক আছে। তো যখন আমাদের সংবিধানটা তৈরি হয় তখন শিডিউল 7, ঠিক আছে, সেন্টারের কাছে টোটাল যে পাওয়ার ছিল, সেখানে হচ্ছে সেন্ট্রালের কাছে টোটাল 96টা বিষয়ের উপর আইন তৈরি করার অধিকার ছিল। রাজ্যের কাছে ছিল 66টা এবং কনকারেন্ট লিস্টে ছিল 47টা, ঠিক আছে। এইগুলো ছিল তখন যে বিষয়গুলো ছিল, টোটাল বিষয়ের এরমভাবে ভাগ ছিল। বর্তমানে সেন্টারের কাছে কতগুলো এসছে? 100টা। এখন 2024-এর কথা বলছি, ঠিক আছে। বর্তমানে 100টা আছে সেন্টারের কাছে। স্টেটের কাছে একটু কমেছে, সেটা হচ্ছে 61টা, এবং কনকারেন্ট লিস্টে কিছু জিনিস বেড়েছে, সেটা হচ্ছে 52টা বর্তমানে, ঠিক আছে। তো দেখো যেগুলো বেড়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে জিএসটি। তোমরা জানো এই যে জিএসটি আছে, ঠিক আছে, জিএসটিটা কিন্তু কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। তার কারণেই জিএসটি দেখবে সিজিএসটি থাকে আর একটা হচ্ছে এসজিএসটি। তার মানে কি, একটা সেন্টার আর একটা স্টেট, ঠিক আছে। এরপর দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1919-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার মাধ্যমে, ঠিক আছে, এটা একটু ইরেজ করছি। 1919-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এইখানে একটা আয়োগ গঠন করা হয় যেটাকে বলা হচ্ছে লি আয়োগ। আর এই লি আয়োগের সিফারিশেই তখন পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের স্থাপনা হয় 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে, ঠিক আছে। এবং এই পিএসসির ফার্স্ট চেয়ারপারসন কে ছিলেন? রস ব্রুকস, ঠিক আছে, তিনি ছিলেন ফার্স্ট চেয়ারপারসন, ঠিক আছে। 1919 হলো। এরপর 1919-এর পর 1813 আরও একটা ছিল। এটা কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ এই যে 1813 যে চার্টার্ড অ্যাক্ট আছে, এটা হচ্ছে কি একমাত্র অ্যাক্ট যেখানে এডুকেশন বা শিক্ষার উপর বাজেট রাখা হয়েছিল, ঠিক আছে।
শিক্ষার ওপর টোটাল 1 লাখ টাকার বাজেট কিন্তু রাখা হয়েছিল 1813 চার্টার্ড অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে। তাছাড়া কি যে ইআইসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, তাদের যে ট্রেড মনোপলি মানে কি যে ব্যবসা করার যে একাত্ম অধিকার, মানে তারাই যে ব্যবসা করতে পারে আর অন্য কেউ ব্যবসা করতে পারবে না, সেই যে মনোপলি সেটা সমাপ্ত হয়েছিল 1813-তে। শুধুমাত্র চা ব্যবসার উপর একাত্ম অধিকার ছিল কাদের? ইআইসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ঠিক আছে। তাহলে 1935, 1919, 1813 এই তিনটা হলো। আরেকটা আছে কি 1858, ঠিক আছে। দেখো এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা হচ্ছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, কারণ কি 1857 বিদ্রোহের পরে এসছে এই যে অ্যাক্টটা এসছে। এখানে কি করা হয় যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি ছিলেন তার পদটার পরিবর্তন করে কি করা হয়, ভাইসরয় করে দেওয়া হয়, ঠিক আছে। এবং এই ভাইসরয়ের মধ্যে প্রথম ভাইসরয় কে ছিল ভারতের? ক্যানিং ছিল প্রথম ভাইসরয়, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন আর্টিকেলটি, এটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। আর্টিকেলটি সরকারি ভাষার সাথে ডিল করে, মানে কোন আর্টিকেলে আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের যে দেশ তার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তার কথা বলা হয়, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 343, 308, 324 নাকি 93, ঠিক আছে। তো দেখো আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তার যে চর্চা সেটা আমাদের সংবিধানের ভাগ 17, ঠিক আছে, ভাগ 17তে করা হয়েছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের। প্রথমত বলে রাখি আমাদের দেশের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, ঠিক আছে। আমাদের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, কোনো রাষ্ট্রীয় ভাষা কিন্তু নেই। তো ভাগ 17টা হচ্ছে আর্টিকেল 343 থেকে 351, এই আর্টিকেলগুলির মধ্যেই কিন্তু আমাদের যে সরকারি ভাষা সেই ভাষার আলোচনা করা হয়েছে। এবং আমাদের ভারতের যে সরকারি ভাষা সেটা হচ্ছে হিন্দি। এরপর দেখো কোনো একটা মানে ভাষাকে সরকারি ভাষা করতে গেলে কোনো একটা কমিটির দরকার হয়। তার জন্য দেখো 14ই সেপ্টেম্বর 1949, ঠিক আছে, একটা ফর্মুলা আসে যেটাকে বলা হচ্ছে আয়াঙ্গার ফর্মুলা, ঠিক আছে, আয়াঙ্গার ফর্মুলা। এই যে আয়াঙ্গার ফর্মুলাটা আসে, সেই আয়াঙ্গার ফর্মুলার উপর ভিত্তি করে 14ই সেপ্টেম্বর 1949 সালে হিন্দিকে ভারতের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা বলে ঘোষণা করা হয়। তার কারণেই 14ই সেপ্টেম্বর আমরা কি করি, হিন্দি দিবস পালন করি। দেখো হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা নিয়েও অনেক বিবাদ আছে, কিন্তু সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা আজকের বিষয় নয়। তো এটা মনে রাখবে যে ভাগ 17তে আর্টিকেল 343 থেকে 351 মধ্যে আমরা আমাদের যে ভারতের সরকারি ভাষা তার আলোচনা করে থাকি। এরপর দেখো এই যে হিন্দিকে ভারতের সরকারি ভাষা করার মানে প্রথম কে চেয়েছিল এটাকে ভারতের সরকারি ভাষা করতে, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। প্রথম চেয়েছিল বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। এবং ঠিক আছে, প্রথম রাজ্য ভাষার জন্য বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য একটা আয়োগ গঠন করা হয়েছিল। সেই আয়োগটার নাম কি ছিল? বাল গঙ্গাধর খের আয়োগ। তো মনে রাখবে এটা হচ্ছে কি মানে রাজ্য ভাষার জন্য ফার্স্ট রাজ্য ল্যাঙ্গুয়েজ, আর লিখছি রাজ্য ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের একটা আয়োগ, ঠিক আছে, প্রথম আয়োগ। এরপর দেখো কি আছে আর্টিকেল 308, ঠিক আছে। আর্টিকেল 308 হচ্ছে কি আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি বা ইউপিএসসি, ঠিক আছে, তার চর্চা করা হয়েছে আর্টিকেল 308 ভাগ 14 আর্টিকেল 308 এবং ভাগ 14 যে বিস্তার সেটা হচ্ছে আর্টিকেল 308 থেকে 323, বোঝা গেছে। এরপর দেখো আরও একটা আর্টিকেল আছে আর্টিকেল 324, 324 কোথায় আছে? আমাদের ভাগ 14-15, ভাগ 15তে আর্টিকেল 324-এর উল্লেখ পাওয়া যায়। আর্টিকেল 324 থেকে 329 এখানে কিসের চর্চা করা হয়েছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের যে ইলেকশন কমিশন তার চর্চা ভাগ 15-র আর্টিকেল নাম্বার 324 থেকে 329-এর মধ্যে করা হয়েছে। এবং এই যে ইলেকশন কমিশন এটার গঠন কবে করা হয়েছিল জানো? 25শে জানুয়ারি
25শে জানুয়ারি 1950 সেই দিন কিন্তু ইলেকশন কমিশনের গঠন করা হয় এবং ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 93। আর্টিকেল 93 কি? আমাদের যে লোকসভা স্পিকার আছেন, ঠিক আছে, তার বিষয়ে যে আলোচনা, লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকার, তার আলোচনা করা হয় আর্টিকেল নাম্বার 93-তে। এরপর দেখো সংবিধান সংশোধনের প্রক্রিয়াটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধনের প্রক্রিয়া সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা নাকি ব্রিটেন? তো দেখো কোন কোন দেশ থেকে কি কি নিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত সংবিধান সংশোধনের চর্চা আমাদের সংবিধানের ভাগ 20-তে করা হয়েছে। তার আর্টিকেল নাম্বার হচ্ছে 367। আর্টিকেল 367-র ভাগ 20-তে সংবিধান সংশোধনের চর্চা করা হয়েছে। ঠিক আছে, সংবিধান সংশোধনের যে প্রক্রিয়াটা সেটা আমরা নিয়েছি সাউথ আফ্রিকার সংবিধান থেকে। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা কি নিয়েছি? প্রস্তাবনার ভাষা নিয়েছি। তাছাড়া কি যে কনকারেন্ট লিস্ট, সেই কনকারেন্ট লিস্টের যে ব্যবস্থা সেটা আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে। তাছাড়া কি জয়েন্ট সিটিং, জয়েন্ট সিটিং মানে কি? মানে লোকসভা এবং রাজ্যসভার একসাথে যে বৈঠক, কোনো একটা ধরো বিল এসছে, সেই বিলটা কোথাও হয় লোকসভায় পাস হচ্ছে না বা রাজ্যসভায় পাস হচ্ছে না, তো সেই সময় কি করা হয়? জয়েন্ট সিটিং করা হয়, যেটির উল্লেখ আমরা আর্টিকেলের 108 নাম্বার আর্টিকেলে দেখতে পাই। তো সেই জয়েন্ট সিটিংয়ের যে আলোচনা সেটা করা হয়েছে অস্ট্রেলিয়ার যে সংবিধান সেখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর দেখো আমেরিকা। আমেরিকা সংবিধান থেকে আমরা কি নিয়েছি? প্রথমত ফান্ডামেন্টাল রাইট নিয়েছি, মৌলিক অধিকার। তাছাড়া আমাদের ভাইস প্রেসিডেন্টের যে পদ সেটাও নিয়েছি আমরা আমেরিকা থেকে। তাছাড়া প্রেসিডেন্টের, আমাদের রাষ্ট্রপতিকে হাঁটানোর জন্য যে ইমপিচমেন্ট প্রসেস বা মহাভিয়োগ, ঠিক আছে, ইমপিচমেন্ট, সেটাও আমরা কোথা থেকে নিয়েছি? সেটাও আমরা নিয়েছি আমেরিকা থেকে। তাছাড়া কি PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটাও আমরা আমেরিকা থেকে নিয়েছি। এরপর দেখো ব্রিটেন। ব্রিটেন হচ্ছে কি আমাদের যে মূল সংবিধান তার ম্যাক্সিমাম জিনিস আমরা ব্রিটেন থেকে নিয়েছি। ব্রিটেন থেকে আমরা নিয়েছি সিটিজেনশিপ, ঠিক আছে, সিটিজেনশিপ, নাগরিকত্ব, সেটা নিয়েছি ব্রিটেন থেকে। তাছাড়া আর কি নিয়েছি? তাছাড়া আমাদের যে পার্লামেন্টারি ব্যবস্থা, আমাদের যে সংসদীয় ব্যবস্থা, সেটাও আমরা নিয়েছি ব্রিটেন থেকে। বোঝা গেছে? এরপর দেখো আর্টিকেল 108, কি বললাম? জয়েন্ট সিটিং। দেখো জয়েন্ট সিটিংটা কাদের মধ্যে হয়? লোকসভা এবং রাজ্যসভার মধ্যে, লোকসভা এবং রাজ্যসভা। এই জয়েন্ট সিটিংয়ের হেড কে থাকে? হেড থাকে লোকসভার স্পিকার, লোকসভার স্পিকার। কিন্তু এই যে জয়েন্ট সিটিং, এই জয়েন্ট সিটিংটা ডাকে কে? প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট। তার মানে কি? দেখো প্রেসিডেন্টের চর্চা আমাদের সংবিধানের আর্টিকেল 51-এ করা হয়েছে, লোকসভার চর্চা আর্টিকেল 80 এবং রাজ্যসভার চর্চা আর্টিকেল 81 এবং লোকসভায় স্পিকারের হচ্ছে 93। ঠিক আছে, 93। তো দেখো যদি আর্টিকেল 80 এবং 81-র মধ্যে ঝামেলা হয় তখন 51 নাম্বার আর্টিকেল কি করে? 108 নাম্বার আর্টিকেলকে ডাকে এবং 108 নাম্বার আর্টিকেলের হেড কে থাকে? সেটা হচ্ছে লোকসভার স্পিকার, আর্টিকেল নাম্বার 103। এরকমভাবে মনে রাখতে পারো। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, 26শে নভেম্বর 1949-এ কয়টি ধারা প্রণয়ন করা হয়েছিল? তো দেখো আমাদের যে সংবিধান, ঠিক আছে, সেটা তৈরি হয়েছিল তোমার 26শে নভেম্বর 1949, কিন্তু এই দিন থেকে আমাদের সংবিধানটি লাগু হয়নি, বরঞ্চ, ঠিক আছে, 26শে জানুয়ারি 1950 থেকে এটি লাগু হয়। ঠিক আছে, তো দেখো 26শে নভেম্বর 1949 তৈরি তো হয়ে গেছে কিন্তু লাগু হয়নি। ঠিক আছে, লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950। কিন্তু এই 26শে নভেম্বর 1949-এ কয়েকটি মাত্র আর্টিকেল লাগু করা হয়েছিল। তার মধ্যে হচ্ছে টোটাল 16টি যে আর্টিকেল আছে সেই 16টি আর্টিকেল লাগু করা হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 5, আর্টিকেল নাম্বার 6, 7, 8, 9, 10, না 10 নাম্বারটা ছিল না, 60 নাম্বার আর্টিকেল ছিল, 324, 366, 367, 379, 380, তাছাড়া আর কি আছে? 388, 391 এবং 392, 393 এবং 394। এই যে 16টা আর্টিকেল, কারণ কি দেখো এই যে
কটা আর্টিকেল লাগু হয়েছে, এটা লেখা ছিল আর্টিকেল নাম্বার 394। এই নাম্বার আর্টিকেলে লেখা আছে যে কটা আর্টিকেল লাগু হয়েছে। তার মানে কি এই আর্টিকেলটাকেও ধরতে হবে, তাহলে এইটাকে ধরলে হচ্ছে টোটাল 16টা আর্টিকেল, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে জাতীয় পতাকা, ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে আমরা কবে স্বীকৃতি দিয়েছি? 22শে জুলাই 1947, ঠিক আছে, আমাদের যে জাতীয় পতাকা তাকে স্বীকৃতি দিয়েছি। আমাদের যে জনগণমন, ঠিক আছে, জনগণমন, এটা আমরা নিয়েছি তোমার 24শে জানুয়ারি 1950। এবং এই যে জনগণমন, এটাকে বলা হয় দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। দেখো এখানে আমাদের জাতীয় পতাকা সম্বন্ধেও তোমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। যেমন কি আমাদের জাতীয় পতাকা যদি একটু ঝুঁকে থাকে, ঠিক আছে, ঝুঁকে থাকে, তার মানে বুঝতে হবে যে আমাদের কোনো রকম শোক, এমন কিছু হয়েছে যেটা আমাদের দেশের জন্য শোকের প্রতীক। তাহলে হচ্ছে কি যদি ঝুঁকে থাকে তার মানে হচ্ছে শোকের প্রতীক আমাদের দেশের জন্য। আবার যদি আমাদের পতাকাটি উল্টা দিকে ঝুলানো থাকে তার মানে হচ্ছে কি আমাদের দেশের উপর কোনো সংকট দেখা দিয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো নিচের কোন নিবন্ধটি বা আর্টিকেলটি অন্তর্রাষ্ট্রীয় পরিষদ বা ইন্টার স্টেট কাউন্সিলের সাথে যুক্ত? ইন্টার স্টেট আর্টিকেল 163 নাকি 263 নাকি 264 নাকি 356? তো দেখো এখানে দুটো আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আর্টিকেল 163, আর্টিকেল 356 এবং আর্টিকেল 264। এই তিনটা আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ। প্রথমত দেখো আমাদের যে ইন্টার স্টেট কাউন্সিল আছে তার আলোচনা করা হয়েছে আর্টিকেল 263-তে, ঠিক আছে। ইন্টার স্টেট কাউন্সিল মানে হচ্ছে কি রাজ্য এবং সেন্ট্রাল স্টেট কাউন্সিল যেটাকে বলা হয়, ঠিক আছে। তো ইন্টার স্টেট কাউন্সিল তার চর্চা হচ্ছে 263-তে, ঠিক আছে। এবং ইন্টার স্টেট কাউন্সিল থেকে একটা কমিটি খুব আসে প্রশ্ন, সেটা হচ্ছে সরকারিয়া কমিশন। এটা নোট করে নিও, সরকারিয়া কমিশন। সরকারিয়া কমিশন কি রিলেটেড? সেটা হচ্ছে তোমার অন্তর্রাষ্ট্রীয় পরিষদ বা ইন্টার স্টেট কাউন্সিল। আর্টিকেল 163-তে কি বলা হয়েছে? আর্টিকেল 163-তে বলা হয়েছে যে একটা রাজ্যে কি বলা হয়েছে, দেয়ার উইল বি আ কাউন্সিল অফ মিনিস্টার ইন আ স্টেট অ্যান্ড দ্য সিএম উইল বি দ্য হেড। মানে কি মুখ্যমন্ত্রীর চর্চা এবং কাউন্সিল অফ মিনিস্টারের চর্চা আর্টিকেল নাম্বার 163-তে করা হয়েছে। আর্টিকেল 356 এখানে কিসের কথা বলা হয়েছে? প্রেসিডেন্ট রুল। মানে কি যে প্রেসিডেন্ট রুল একটা রাজ্যে লাগু করা হয় তার যে চর্চা, তার বিষয়ে যে আলোচনা, সেটা 356-এ করা হয়েছে। এরপর দেখো কোন বাড়িটি, হুইচ হাউস ইজ নোন অ্যাজ হাউস অফ ওল্ড ম্যান, মানে বৃদ্ধদের সদন নামে কোন সদনটি পরিচিত? মানে লোকসভা না রাজ্যসভা না বিধানসভা না সংসদ? তো মনে রাখবে আমাদের সংবিধানের আমাদের যে পার্লামেন্ট, সে পার্লামেন্টের দুটা সদন খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে লোকসভা, দুটা সদনই আছে, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভার চর্চা করা হয়েছে আর্টিকেল নাম্বার 81 এবং রাজ্যসভার চর্চা করা হয়েছে আর্টিকেল নাম্বার 80। দেখো রাজ্যসভাকে কি বলা হয়? রাজ্যসভাকে বলা হয় স্থায়ী সদন। সরি, লোকসভার চর্চা হচ্ছে আর্টিকেল 80 এবং রাজ্যসভা লোকসভা রাজ্যসভা রাজ্যসভার চর্চা আর্টিকেল নাম্বার 80, লোকসভার চর্চা আর্টিকেল নাম্বার 81। রাজ্যসভাকে বলা হয় স্থায়ী সদন, কারণ কি রাজ্যসভা কোনোদিনও ভাঙে না, প্রতি 2 বছর অন্তর অন্তর কি হয়, ভোট হয় রাজ্যসভার জন্য। আর লোকসভা হচ্ছে কি অস্থায়ী সদন, প্রতি 5 বছর অন্তর অন্তর একবার ভেঙে যায়, দিয়ে আবার নতুন করে লোকসভার নতুন যে সরকার গঠন হয়, ঠিক আছে। লোকসভায় ভোটে দাঁড়াতে গেলে একজন মেম্বারকে মিনিমাম 25 বছর বয়স হতে হবে, আর রাজ্যসভায় হচ্ছে 30 বছর, ঠিক আছে। তার জন্য এটাকে বলা হয় কি বৃদ্ধদের সদন। কাকে বলা হয়? রাজ্যসভাকে। রাজ্যসভাকে কি বলা হয়? আপার হাউস বলা হয় বা সেকেন্ড হাউসও বলা হয়। আর লোকসভাকে কি বলা হয়? ফার্স্ট হাউস। মানে আমাদের যে মেন সমস্ত যত কিছু কাজ, আমাদের যারা ডাইরেক্ট রিপ্রেজেন্টেটর
আমরা যাদেরকে ডাইরেক্ট ভোট দিই, মানে আমরা যে লোকসভার মেম্বারদেরকে যাদেরকে নির্বাচিত করি, তারা কোথায় বসে? লোকসভায় বসে। তো তাদেরকে কী বলা হয়? তার জন্য এটাকে ফার্স্ট হাউস বলা হয়, ঠিক আছে। এরপর দেখো, লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্ট, বিধানসভা, এইগুলো মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক আছে। সেটা হচ্ছে কি, দেখবে মেয়েরা বলে যখন কোনো একটা বান্ধবীর সাথে বসে, ধরো জায়গা কম আছে, তখন বলে সর লো, ঠিক আছে। কি বলে? সর লো। স মানে কি হচ্ছে? সংসদ, সংসদ। র মানে হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। আর লো মানে হচ্ছে লোকসভা। তাহলে এই তিনটে একসাথে মনে থাকবে। স মানে 79, রাজ্যসভা মানে 80, লোকসভা 81, পরপর তিনটা। সরলো দেখবে বলেই থাকে, যখনই দুটো বান্ধবী, আমাদের বিশেষ করে গ্রাম সাইডে বলে, দেখবে যখনই দুটো বান্ধবী পাশাপাশি বসে, তখন একে অপরকে কী বলে? একটু সরার জন্য সরলো। তো সেরকম, ঠিক আছে। এরপর দেখো, বিধানসভার চর্চা আর্টিকেল নাম্বার 170-তে করা হয়েছে, ঠিক আছে। তো দেখো, আজকে যে আমাদের কনস্টিটিউশন আছে, সংবিধান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে, সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। পরের দিন আরও অন্য একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। জয় হিন্দ।